আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তর থেকে একটি গোয়েন্দা গল্প। যদিও গল্পটি একটি সত্য ঘটনা, শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন লালবাজারের একজন ডিটেকটিভ। তার জীবদ্দশায় তিনি যে সমস্ত কেস সলভ করেছিলেন সেগুলো তিনি পরবর্তীতে গ্রন্থ আকারে প্রকাশ করেন। সেখান থেকেই আজকের গল্পটি। গল্পের নাম যেমন তেমনই। গল্পটি সাধু ভাষায় রচিত। তবে চলুন শুরু করি। আমি যে দিবস পুলিশ বিভাগে প্রথম নিযুক্ত হই কর্মকার্য শিখিবার নিমিত্ত, সে দিবসেই আমাকে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট প্রেরণ করা হয়। বন্দ্যোপাধ্যায় মহাশয় একজন বহুদর্শী পুরাতন কর্মচারী। শহরের মধ্যে তাহার বেশ নামডাক আছে। কাজকর্মে তাহার যশ যথেষ্ট হইয়াছে। তিনি অনেক অসাধ্য সাধন করিয়াছেন। পুলিশ বিভাগে কী রূপে কর্মকার্য করিতে হইবে, কোন পন্থা অবলম্বন করিয়া অনুসন্ধানে প্রবৃত্ত হইতে হইবে, সর্বসাধারণের সহিত সর্বদা কীরূপ ব্যবহার করিতে হইবে, এই সকল উপদেশ আমি তাহারই নিকট সর্বপ্রথম প্রাপ্ত হই এবং তাহারই নিকট পুলিশের কর্মকার্য শিক্ষা করি বলিয়াই তাহাকে আমি গুরু বলিয়া মানিয়া থাকি। যত দিবস তিনি এই বিভাগে কর্ম করিতেন তত দিবস তিনি আমাকে শিষ্য বলিয়া বিশেষ স্নেহ করিতেন এবং যখন যে স্থানে যে অনুসন্ধানে নিযুক্ত হইতেন, দূরে থাকিলেও আমার সাহায্য লইবার নিমিত্ত তিনি আমাকে ডাকিয়া লইতেন। যে অনুসন্ধানে আমি একাকী নিযুক্ত হইতাম, তাহার ভিতর যদি ঘটনাচক্রের কোনরূপ গোলযোগ বাধিত, তাহা হইলে তাহারই সহিত পরামর্শ করিয়া সেই গোলযোগ হইতে উত্তীর্ণ হইতাম। এখন আর তিনি পুলিশ বিভাগে নাই। বহু দিবস হইল পেনশন লইয়া স্বস্থানে প্রস্থান করিয়াছেন এবং জীবনের অবশিষ্টাংশ সেই স্থানে বসিয়া সুখে অতিবাহিত করিতেছেন। সুতরাং পরামর্শের আবশ্যক হইলে হঠাৎ তাহার সাহায্য পাইবার আর কোনরূপ সম্ভাবনা নাই। যাহা হোক, প্রায় 15 বৎসর অতীত হইল। এক দিবস প্রাতঃকালে 6টার সময় আমি থানায় বসিয়া আছি। এমন সময় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে একখানি পত্র পাইলাম। তাহাতে লেখা ছিল, একটা ভয়ানক মোকদ্দমার অনুসন্ধান করিবার নিমিত্ত আমি নিযুক্ত হইয়াছি। মোকদ্দমার অবস্থা যেরূপ দেখিতেছি, তাহাতে এই অনুসন্ধান শেষ করা একজনের কর্ম নহে। আশা করি পত্র পাইবা মাত্র পত্রবাহক সহিত তুমি এখানে আসিবে এবং আমার সাহায্য করিতে প্রবৃত্ত হইবে। আমি ঘটনাস্থানে তোমার অপেক্ষা করিব। পত্রবাহক সেই স্থান চেনে, সে অনায়াসেই তোমাকে ঘটনাস্থান দেখাইয়া দিতে পারিবে। একে সরকারি কার্য, তাহাতে গুরুর আদেশ। সুতরাং কাল বিলম্ব না করিয়া সেই পত্রবাহক সহিত থানা হইতে বহির্গত হইলাম। পথে একখানি গাড়ি ভাড়া করিয়া যত শীঘ্র পারি ঘটনাস্থলে গিয়া উপস্থিত হইলাম। কোথায় যে ঘটনাস্থল তাহা আমি স্পষ্ট করিয়া বলিব না, কিন্তু এইমাত্র বলিব যে বিডন স্ট্রিট হইতে সেই স্থান বহুদূর নহে। ইহাতে যে পাঠকগণ জানেন তাহারা বুঝিয়া লইবেন। অপরে যদি বুঝিতে না পারেন, তাহা হইলে তাহার আমাদিগকে ক্ষমা করিবেন। ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার পূর্বেই সেই স্থানে গিয়া উপস্থিত হইয়াছেন। তিনি আমাকে দেখিবা মাত্র কহিলেন, আসিয়াছ, ভালো হইয়াছে। পূর্বে ওই গৃহের অবস্থা স্বচক্ষে দেখিয়া আইস। তাহার পর যাহা কিছু জানিতে পারিয়াছি তাহা তোমাকে বলিব। এই বলিয়া সম্মুখস্থিত একটা গৃহ আমাকে দেখাইয়া দিলেন। কলিকাতা শহরের ভিতর হইলেও পল্লীগ্রামে যেরূপ অধিকাংশ বাড়িঘর দেখিতে পাওয়া যায়, ইহা সেই প্রকারের একটা পাকা বা ইষ্টক নির্মিত একতলা বাড়ি। সেই বাড়ির ভিতর একটি ভিন্ন গৃহ নাই। গৃহটা বেশ বৃহৎ এবং পরিসর। তাহার সম্মুখে একটি বারান্দা বা দরদালান। সেই গৃহের চতুর্পার্শ্বেই অনাবৃত ভূমিখণ্ড আছে। সেই ভূমিখণ্ড ইষ্টক প্রাচীর দ্বারা বেষ্টিত। গৃহের দক্ষিণে প্রাচীরের গাত্রে কেবল একটি মাত্র দ্বার আছে। সেই দ্বারের দুই পার্শ্বে দুইটা জানালা। পশ্চিম দিকের প্রাচীরে কেবল একটি মাত্র দ্বার ভিন্ন, আর কিছুই নাই। এবং উত্তরে 3টা
এবং পূর্বে একটি জানালা আছে, দরজা নাই। জানালাগুলি সমস্তই বিলক্ষণ পরিসর, এমনকি দ্বারের প্রায় সমায়তন বিশিষ্ট বলিলেও হয়। উক্ত জানালাগুলি স্থূল লৌহ গড়াদিয়া দ্বারা সংবদ্ধ। গৃহের ভিতর প্রবেশ করিয়া দেখিলাম উহার দুই পার্শ্বে, অর্থাৎ গৃহের পূর্ব ও পশ্চিম অংশে দুইখানি পালঙ্ক, একখানি বহু পুরাতন এবং তাহার উপরিস্থিত বিছানাপত্র নিতান্ত অপরিষ্কার, অপরখানি নিতান্ত জীর্ণ নহে এবং তদুপরি যে বিছানা আছে তাহা পরিষ্কার ও পরিচ্ছন্ন। দুই পালকের মধ্যস্থলে যে স্থান আছে তাহার উত্তরাংশে কয়েকটা কাষ্ঠ নির্মিত আলমারি, সিন্দুক এবং বাক্স সারি সারি সাজানো আছে। সেই সকল আলমারির প্রভৃতির পূর্ব দিকে, অথচ সেই বহু পুরাতন পালঙ্কের নিকট লোহার একটা সিন্দুক আছে। আরও দেখিলাম কাষ্ঠ নির্মিত আলমারি প্রভৃতি সমস্তই ভগ্ন অবস্থায় রহিয়াছে এবং তাহার মধ্যস্থিত দ্রব্যাদি সেই গৃহের ভিতর ছড়ানো আছে। লোহার সিন্দুক ভাঙা নহে, খোলা, কিন্তু তাহার চাবি সেই স্থানে দেখিতে পাওয়া যাইতেছে না। উহার ভিতরেও যে সকল দ্রব্যাদি ছিল তাহার অধিকাংশ মেঝের উপর গড়াগড়ি যাইতেছে। সিন্দুকের ভিতরস্থিত কাপড়ের কতক অংশ সিন্দুকের ভিতর রহিয়াছে, কতক বাহিরে রহিয়াছে। সেই কাপড় রাশির উপর একটি ক্লক ঘড়ি পড়িয়া রহিয়াছে। ক্লকটা দেখিয়া বোধ হয় উহা বহু পুরাতন নহে, উহার বার্নিশও এখনো নষ্ট হইয়া যায় নাই। ক্লকটা কিন্তু চলিতেছে না, বন্ধ আছে। দেখিয়া বোধ হয় চলিতে চলিতে হঠাৎ পড়িয়া যাওয়ায় বন্ধ হইয়া গিয়াছে। জানালাগুলি উত্তম রূপে দেখিলাম, কিন্তু তাহার ভিতর দিয়া লোক যাতায়াতের কোনরূপ চিহ্ন দেখিতে পাইলাম না। পশ্চিম দিকের দ্বারের অর্গল অস্ত্র ব্যবহারে উন্মুক্ত করা হইয়াছে বোধ হইল, কিন্তু সম্মুখ দরজার কোনো স্থানে কোনরূপ চিহ্ন লক্ষিত হইল না। যখন আমি গৃহের ভিতর প্রবেশ করি সেই সময় গৃহের সম্মুখে দালানের উপর জনৈক প্রহরীর পাহারা ছিল। গৃহের অবস্থা দেখিয়া আমি যখন বহির্গত হইয়াছিলাম সেই সময় সেই প্রহরী আমার সম্মুখে আসিয়া আমার হস্তে দুইখানি নতুন সাদা রুমাল এবং একটি ছোট শিশি প্রদান করিয়া কহিল, এই তিনটা দ্রব্য সেই গৃহের ভিতর পাওয়া যায়, এখন আমার জিম্মায় রহিয়াছে। আরও কহিল, এই শিশিটা এখন একখানি রুমাল ছিল সেই পরিষ্কার বিছানার উপর, এবং এই রুমালখানি ছিল অপরিষ্কার বিছানার উপর। রুমাল দুইখানি হস্তে লইয়া উত্তম রূপে দেখিলাম দুখানি সম্পূর্ণ নূতন, কোনো স্থানে কোনরূপ চিহ্ন নাই, কিন্তু উহা হইতে এক প্রকার বিকট দুর্গন্ধ বাহির হইতেছে। সেই গন্ধ আমার নাসিকার ভিতর প্রবিষ্ট হইবা মাত্র আমার মস্তক ঘুরিয়া উঠিল। আমি তখনই উহা প্রহরীর হস্তে প্রদান করিয়া কহিলাম, দূরে ইহাদিগকে এখানে রাখিয়া দাও। প্রহরী তাহাই করিল। শিশিটা পরীক্ষা করিয়া দেখিলাম উহার ভিতর এখনো এক প্রকার তরল পদার্থের অতি সামান্য অবশেষ রহিয়াছে। ছাপানো অক্ষর উহার গাত্রে ইংরেজি অক্ষরে লেখা আছে ক্লোরোফর্ম, কিন্তু উহা যে কোনো ডাক্তারখানা হইতে আনিত বা কাহার নিমিত্ত বিকৃত হইয়াছে তাহার কিছুমাত্র লেখা নাই। শিশিটা না খুলিয়া উহা যেরূপ অবস্থায় ছিল সেই রূপ অবস্থাতেই সেই প্রহরীর হস্তে প্রদান করিয়া আমি গৃহের বাহিরে আসিলাম। পরিশেষে বাহির চতুর্দিক একবার উত্তম রূপে দেখিলাম, কোনো স্থানে সন্দেহসূচক কোনো দ্রব্যই দেখিতে পাইলাম না। বিশেষ মনোসংযোগ করিয়া সেই বাটির চতুর্দিকে বেষ্টিত ইষ্টক নির্মিত প্রাচীরের উপরিক ভাগ ক্রমে ক্রমে সমস্তই দেখিলাম, কিন্তু কোনো স্থানে কোনো লোকের পদচিহ্ন বা অনুসন্ধানের প্রয়োজনীয় অপর কিছুই দেখিতে পাইলাম না। বাড়ির প্রাঙ্গণের কোনো স্থানই উত্তম রূপে দেখিতে বাকি রাখিলাম না, কিন্তু সে দেখায় কোনো ফলই পাইলাম না। এমন কোনো বিষয়ই চক্ষুতে পড়িল না যে এই অনুসন্ধান উপলক্ষে অভাবপক্ষে সেই দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করি। যাহা হোক, এইরূপে সমস্ত স্থান দেখিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট গিয়া উপবেশন করিলাম।
উক্ত বাটির প্রাঙ্গণের মধ্যে এক স্থানে বন্দ্যোপাধ্যায় মহাশয় বসিয়াছিলেন। সেই স্থানে আরও কয়েকজন ইংরাজ এবং দেশীয় কর্মচারী উপস্থিত ছিলেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে তাহার নিকট বসিতে কহিলেন। আমি সেই স্থানে উপবেশন করিলে তিনি কহিতে লাগিলেন, অদ্য প্রত্যুষে 5টার সময় আমি সংবাদ পাই যে এই বাড়ির একটি স্ত্রীলোক এবং একটি পুরুষ অচৈতন্য অবস্থায় তাহাদিগের গৃহের মধ্যে পড়িয়া রহিয়াছে ও তাহাদিগের গৃহস্থিত সিন্দুক বাক্স প্রভৃতি সমস্ত দ্রব্যই ভগ্ন অবস্থায় আছে। এই সংবাদ পাইয়া আমি আর কাল বিলম্ব করিতে পারিলাম না। দ্রুতপদে ঘটনাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম বাড়ির সদর দরজা খোলা, গৃহের দরজা দুইটাই খোলা। জিনিসপত্র এখন যেরূপ অবস্থায় দেখিলে সেই রূপ অবস্থাতেই পড়িয়া আছে। গৃহের ভিতর যে দুইখানি পালঙ্ক দেখিয়াছ, তাহার একখানিতে একটি প্রবীণা স্ত্রীলোক, অপরখানিতে একটি 18 বৎসর বয়স্ক যুবক অচৈতন্য অবস্থায় পড়িয়া আছে। যুবকের নিকট ক্লোরোফর্মের একটি শিশি পাইলাম। আরও দেখিলাম দুইজনের মস্তকের নিকট দুইখানি সাদা রুমাল রহিয়াছে। বুঝিলাম উহাতেও ক্লোরোফর্ম মিশ্রিত। এই সকল অবস্থা দেখিয়া কাল বিলম্ব না করিয়া প্রথমেই উহাদিগকে মেডিকেল কলেজে পাঠাইয়া দিলাম। তাহারা এখনো মরে নাই, সেই স্থানে চিকিৎসাধীন আছে এবং এখনো জ্ঞান শূন্য। সুতরাং তাহাদিগের নিকট হইতে এখন কোনো কথা জানিবার উপায় নাই। তা উহাদিগকে হাসপাতালে পাঠাইয়া শেষে অনুসন্ধানে এইমাত্র জানিতে পারিলাম যে উহাদিগের একটি পরিচারিকা আছে, তাহার নাম যাহা হোক হরর মা বলিয়া সে সকলের নিকট পরিচিত। সে এই বাড়িতে থাকে না, তাহার পৃথক বাসা আছে। সকাল বৈকাল 2 বেলা আসিয়া আবশ্যক কার্য সমাপন করিয়া যায়। কল্য সন্ধ্যার পর যখন সে আপনার কার্য সম্পাদন করিয়া গমন করিয়াছিল, তখন বৃদ্ধা তাহার গৃহের সম্মুখে দালানে বসিয়াছিল। যুবক সেই সময় বাড়িতে ছিল না। অদ্য প্রাতকালে যখন সে আপনার কার্যে আগমন করে, সে প্রথমেই দেখিতে পায় বাড়ির সদর দরজা খোলা, গৃহের দরজা খোলা, দ্রব্যাদির অবস্থা এইরূপ, এবং বৃদ্ধা ও যুবক অচৈতন্য অবস্থায় আপন আপন বিছানার উপর পড়িয়া আছে। এই অবস্থা দেখিয়া সে গোলযোগ করিয়া ওঠে। তাহাতে 2-1 করিয়া পাড়ার অনেকেই আসিয়া উপস্থিত হয়। ততপরে পাড়ার লোকেরা উপদেশ অনুযায়ী হররমা থানায় গিয়া এই সংবাদ প্রদান করে। সংবাদ প্রাপ্তিমাত্র প্রথমেই আমি আগমন করি এবং যাহা স্বচক্ষে দর্শন করি তাহা পূর্বেই তোমাকে বলিয়াছি। হরর মা এবং পাড়ার অপরাপর লোকদিকের নিকট হইতে আরও অবগত হইতে পারিয়াছি সেই বৃদ্ধার নাম ভব। সে গোপাল বোসের বিধবা স্ত্রী। গোপাল বোস এই স্থানের একজন পুরাতন অধিবাসী ছিলেন। হাটখোলায় তাহার একখানি ভুসিমালের দোকান ছিল। তিনি যত দিবস জীবিত ছিলেন সেই দোকানের উপসত্ত্ব হইতেই স্বচ্ছন্দে দিনপাত করিতেন। পরিবারের মধ্যে তাহার স্ত্রী এই ভবভিন্ন অপর কেহই ছিল না। এরূপ শোনা যায় তিনি তাহার মৃত্যুকালে ভবর পরিধেয় অলঙ্কার প্রভৃতি ব্যতি রেখে নগদ অর্থ অনেক রাখিয়া গিয়াছিলেন। তাহার মৃত্যুর পর হইতে সেই দোকান উঠিয়া যায়, কিন্তু সঞ্চিত অর্থ হইতেই ভব এত দিবস বিনা ক্লেশে জীবনযাপন করিয়া আসিতেছেন। হিন্দু বিধবার সতত আচরণীয় ব্রতনিয়ম প্রভৃতি সেই অর্থের দ্বারাই তিনি একাল পর্যন্ত সমাপন করিয়া আসিতেছিলেন। আমার বোধ হয় সোনা ও রূপার অলঙ্কার প্রভৃতি বন্ধক রাখিয়া সুদ প্রভৃতিতে যে অর্থ তিনি প্রাপ্ত হইতেন, তাহার কিয়দংশ দ্বারাই তাহার বর্তমান সংসার খরচ নির্বাহ হইত। অধিকন্তু মাস মাস কিছু জমানোও হইত। বৃদ্ধার বয়ক্রম ক্রমে অধিক হইয়া আসিতেছে। তাহার বয়ক্রম এখনো বোধ হয় 55 বৎসরের কম হইবে না। যুবকের নাম রসিকলাল ঘোষ। তাহার বয়ক্রম এখন 18 বৎসরের কম হইবে বলিয়া বোধ হয় না।
রসিকলাল যে কে, কাহার পুত্র, তাহা পাড়ার অপর কেহই বলিতে পারেন না, কিন্তু বৃদ্ধা যে নিশ্চয় বলিতে পারেন তাহার আর বিন্দুমাত্র সন্দেহ নাই। রসিকলালকে উত্তম রূপে না জানিলেও পাড়ার কেহই তাহার বিপক্ষে কোনো কথা বলেন না, বরং সকলেই কহেন রসিক বড় ভালো ছোকরা, তাহার স্বভাব চরিত্র উত্তম। প্রায় 10 বৎসর পূর্বে যখন রসিকের বয়ঃক্রম 8 বৎসর ছিল, সেই সময় হইতে সকলেই রসিককে এই স্থানে দেখিতে পাইতেছেন। বৃদ্ধা তাহাকে লালন পালন করিয়া এত বড়টি করিয়াছে, কিন্তু সে ভালো রূপ লেখাপড়া শিখিয়া উঠিতে পারে নাই। বৃদ্ধার আর কেহই নাই, বিশেষ সে রসিককে প্রাণের সহিত ভালোবাসে। একদণ্ডের নিমিত্ত কোনরূপে তাহাকে চক্ষুর অন্তরাল করিতে চাহে না। তাহার ইচ্ছা সে যত দিবস বাঁচিবে এই রূপেই তাহাকে প্রতিপালন করিবে। মৃত্যুকালে তাহার যাহা কিছু আছে সমস্তই রসিকের হস্তে অর্পণ করিয়া যাইবে। যাহারা জানেন না তাহাদিগের মধ্যে কেহ বলিতে পারেন না যে রসিক তাহার পুত্র নহে। মাতা পুত্রকে যেরূপভাবে সর্বদা দেখিয়া রাখেন, বৃদ্ধাও সেই রূপে রসিককে স্নেহচক্ষে দেখেন। রসিকের আহার না হইলে বৃদ্ধার আহার হয় না, রসিক শয়ন না করিলে বৃদ্ধার নিদ্রা আসে না। যদি রসিক কোনো দিবস অসুস্থ হয়, তাহা হইলে বৃদ্ধ যে কিরূপ কষ্ট অনুভব করিয়া থাকেন তাহা যিনি দেখিয়াছেন তিনিই বুঝিতে পারেন। সম্প্রতি রসিকের বিবাহ দিবার নিমিত্ত বৃদ্ধা একেবারে ব্যস্ত হইয়া পড়িয়াছেন। একমাত্র সুপাত্রীর অনুসন্ধানের নিমিত্ত তিনি যে কত লোকের তোষামত করিতেছেন তাহা কে বলবে। যে দুইজন এখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে পড়িয়া আছেন, তাহাদিগের অবস্থা তো এই দুইজন ব্যতীত বাড়িতে অপর কেহই থাকেন না। অপর লোকের মধ্যে এক হরর মা, সে রাত্রি দিন যদিও এ বাড়িতে থাকে না, তথাপি সে অনেক দিবস পর্যন্ত এ বাড়িতে কর্ম করিতেছে। তাহার চরিত্র সম্বন্ধে কোনো দোষের বিষয় এ পর্যন্ত কেহই বলিতে পারেন না। গৃহের অবস্থা দেখিয়া বিলক্ষণ বোধ হইতেছে, বৃদ্ধার যাহা কিছু সংস্থান ছিল তাহার সমস্তই অপহৃত হইয়া গিয়াছে। কিন্তু তাহার কি ছিল, তাহার মধ্যে কি আছে এবং কোন কোন দ্রব্যই যে অপহৃত হয়েছে, তাহা যে পর্যন্ত বৃদ্ধা অচৈতন্য অবস্থায় থাকে সে পর্যন্ত স্থির হইতে পারে না। কিন্তু এরূপ বিষ প্রয়োগের উদ্দেশ্যে যে চুরি, তাহাতে আর কিছুমাত্র ভ্রম নাই। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া স্থির অন্তঃকরণে কিছুক্ষণ আমি সেইখানে বসিয়া রহিলাম। পরিশেষে তাহাকে কহিলাম, বৃদ্ধার গৃহ হইতে অনেক টাকার দ্রব্যাদি যে অপহৃত হইয়াছে তাহার আর কিছুমাত্র সন্দেহ নাই, কিন্তু এই দুরূহ কার্য কাহার দ্বারা সম্পন্ন হইল? বৃদ্ধা এখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে আছে, তাহা তো দেখিতে পাইতেছি, আর ইহাও বেশ বুঝিতে পারিতেছি যে তিনি ব্যতীত অপহৃত দ্রব্যের তালিকা প্রদানে আর কেহই সমর্থ নহেন। কিন্তু যখন আপনি প্রথম এখানে আগমন করেন, সেই সময়ে যদি তাহাকে মৃত অবস্থায় প্রাপ্ত হইতেন, বা ঈশ্বর না করুন এখনও যদি ঐরূপ অচৈতন্য অবস্থায় তিনি ইহজীবন পরিত্যাগ করেন, তাহা হইলে কি আমাদের অনুসন্ধান বন্ধ করিতে হইবে? আমার কথা শুনিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় কহিলেন, অনুসন্ধান বন্ধ হইতে পারে না। তুমি যাহা কহিতেছ তাহা যথার্থ। বৃদ্ধা মরিয়া গিয়াছে এই বিবেচনা করিয়াই এখন আমাদিগের অনুসন্ধান করা কর্তব্য। দেখো দেখি হরর মা, পাড়া প্রতিবেশী প্রভৃতি লোকদিগের নিকট হইতে বৃদ্ধার অপহৃত দ্রব্যাদির কত দূর তালিকা প্রস্তুত করিতে পারো। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া সেই স্থানে অপরাপর যে সকল কর্মচারী ছিলেন, তাহাদিগের মধ্যে একজন ইংরাজ কর্মচারী কহিলেন, কি কি দ্রব্য চুরি হইয়াছে তাহার তালিকা প্রস্তুত হওয়া নিতান্ত আবশ্যক। কিন্তু চোর কি প্রকারে বাড়ির ভিতর আগমন করিল, কি রূপে গৃহের ভিতর প্রবেশ করিল এবং কোন সময় বা এই ভয়ানক কাণ্ড সম্পাদন করিয়া প্রস্থান করিল, আমার বিবেচনায় তাহাও অগ্রে স্থির করা কর্তব্য।
বন্দ্যোপাধ্যায় অবশ্য সে সকল বিষয়ে স্থির করিবার উপায় কিছুমাত্র নাই। এই অবস্থা দেখিয়া অনুমানে যতদূর স্থির হইতে পারে। আপনার বিবেচনায় চোর কিরূপে বাড়ির ভিতর প্রবেশ করিল? সদর দরজার অবস্থা দেখিয়া এমন কিছুই বুঝিতে পারা যায় না যাহাতে অনুমান করা যাইতে পারে সেই দরজা ভাঙিয়া বা বাহির হইতে কোনরূপে দরজা খুলিয়া বাড়ির ভিতর প্রবেশ করিয়াছে। আমার বোধ হয় প্রাচীর উল্লঙ্ঘন করিয়া প্রবেশ করিয়া থাকিবে। সমস্ত প্রাচীর আমি উত্তমরূপে দেখিয়াছি, কিন্তু উহার কোনো স্থানে কোনরূপ চিহ্ন নাই যাহা দেখিলে অনুমান করা যাইতে পারে যে অপহরণকারী সেই স্থান দিয়া বাড়ির ভিতর প্রবেশ করিয়াছে। হয়তো হইতে পারে বাহির হইতে দরজা ভাঙিয়া বা খুলিয়া কেহই ভিতরে আসে নাই, অথবা প্রাচীর উল্লঙ্ঘন করিয়াও কেহ বাড়ির ভিতর প্রবিষ্ট হয় নাই। কোনো ব্যক্তি ভিতর হইতে দরজা খুলিয়া দিয়া থাকিবে। নিয়মিত সময়ে সদর দরজা বন্ধ হইবার অগ্রে কোনো ব্যক্তি অনায়াসেই বাড়ির ভিতর কোনো না কোনো স্থানে লুকায়িত থাকতে পারে, অথবা দৈবক্রমে সদর দরজা বন্ধ করিতে ভুলিয়া গিয়া থাকিবে, অথবা এরূপ কোনো অবস্থা ঘটিয়াছিল যাহা এখন আমরা অনুমান করিতে পারিতেছি না। কিন্তু কত রাত্রে এই ঘটনা ঘটিয়াছে বলিয়া বোধ হয়? আমার বোধ হয় রাত্রি 12টা-1টার সময়। আমার বিবেচনায় ভোর 4টা হতে 5টার মধ্যে। রাত্রি 10:30টার সময় এই ঘটনা ঘটিয়াছে। আপনারা এরূপ বিভিন্ন বিভিন্ন সময়ের অনুমান কিরূপে করিতেছেন? আমার অনুমান করিবার বিশেষ কোনো কারণ নাই, কিন্তু এতদেশীয় মহস্যগণের রীতিনীতি একাল পর্যন্ত আমি যতদূর শিক্ষা করিয়াছি তাহাতে আমার বিশ্বাস এরূপ ঘটনা 12টা কি 1টার সময় হওয়াই সম্ভাবনা। কারণ এতদেশীয় লোকদিগের আহার ও শয়ন করিতে প্রায় রাত্রি 10টা-11টা অতিবাহিত হইয়া যায়। তাহার পর প্রথমে যেরূপভাবে নিদ্রা আসিয়া উপস্থিত হয় সেরূপ কারু নিদ্রায় শেষ রাত্রিতে অনেকেই অভিভূত থাকেন না। অতি সামান্য শব্দে শেষ রাত্রির নিদ্রা ভাঙিয়া যায়, কিন্তু প্রথম নিদ্রা সহজে ভঙ্গ হয় না। প্রগাঢ় নিদ্রায় যে সময় সকলে অচেতন থাকে, দস্যু তস্করের পক্ষে সেই সময় বড় সুবিধাজনক। একাল পর্যন্ত আমি যত শীতচুরি প্রভৃতির অনুসন্ধান করিয়াছি তাহার অধিকাংশ স্থানেই আমি দেখিতে পাইয়াছি সেই সময়কেই চোরেরা প্রশস্ত মনে করিয়াছে। আপনি যে অনুমান করিয়াছেন তাহা নিতান্ত অযুক্তিসঙ্গত নহে। বর্তমান স্থলে যদি আমি বিশেষ রূপে জানিতে না পারিতাম তাহা হইলে নিশ্চয়ই আমি আপনার মতো অনুমোদন করিতাম, কিন্তু ইহা প্রাতে 4টা-5টার সময় হইয়াছে, এ কথা আমি কোনো রূপেই বলিতাম না। এরূপ বিশেষ অবস্থা আপনি জানিতে পারিয়াছেন যে আপনি একেবারে স্থির নিশ্চয় করিতেছেন এই ঘটনা রাত্রি 10টা বাজিয়া 30 মিনিট সময় ঘটিয়াছে। মিনিটের পর যে কয়েক সেকেন্ড হইয়াছিল তাহা বোধ হয় আপনি বলিতে পারেন। কেন পারিব না? তাহাও বোধ হয় পারি। আপনার স্থূল দৃষ্টিতে অনুসন্ধানে প্রবৃত হইলে এ কথা আর বলা সহজ নহে, স্বীকার করি। কিন্তু যদি আপনার সূক্ষ্ম দৃষ্টি থাকিত, গৃহের সমস্ত অবস্থা যদি আপনি বিবেচনা করিতে পারিতেন, তাহা হইলে আপনাকে নিশ্চয়ই আমার মতে মত দিতে হইত। আপনি এত রাগ করিতেছেন কেন? ভালো বুঝাইয়া দেন না। বুঝিতে পারিলে আমি কোনো কথা বলিব না, চুপ করিয়া আপনার কথা মানিয়া লইব। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে লক্ষ্য করিয়া বলিল, কি হে, তুমি তো অনেকক্ষণ পর্যন্ত গৃহের অবস্থা উত্তম রূপে দৃষ্টি করিয়াছ, তবে তুমি কি প্রকারে বলিতেছ প্রাতকাল 4 বা 5টার সময় ঘটনা ঘটিয়াছে? আপনি যাহা বলিতেছেন তাহা আমি সম্পূর্ণরূপে বুঝিতে পারিয়াছি, কিন্তু একই বস্তু দেখিয়া ভিন্ন ভিন্ন প্রকৃতি বিশিষ্ট লোকের ভিন্ন ভিন্ন অনুমান আসিয়া উপস্থিত হয়। আপনি ইংরাজ কর্মচারীকে যাহা বলিতে চাহেন তাহা বলিতে পারেন। আপনার কথা শুনিয়া যদি আমার মতের পরিবর্তন হয় ভালোই,
নচেত আমার অনুমানের কারণ পরিশেষে আপনাকে কহিব। বন্দ্যোপাধ্যায় মহাশয় ইংরাজ কর্মচারীর দিকে তাকিয়ে বললেন, আপনি গৃহের ভিতরের অবস্থা উত্তম রূপে দেখিয়াছেন তো? দেখিয়াছি। গৃহের ভিতর একটা ক্লক ঘড়ি আছে দেখিয়াছেন? দেখিয়াছি, কতকগুলি কাপড়ের উপর উহা পড়িয়া রইয়াছে। সেই ঘড়ি দেখিয়া আপনার কি অনুমান হয়? উহা কি নিতান্ত পুরাতন? নিতান্ত পুরাতন বলিয়া বোধ হয় না, তবে একেবারে নতুনও নহে। যেরূপ অবস্থায় এই ঘড়িটি পড়িয়া আছে তাহাতে উহা চলিতেছে বলিয়া বোধ হয় না, বন্ধ হইয়া আছে। আমার বোধ হয় সেই স্থানের কোনো বাক্স বা সিন্দুকের উপর সেই ঘড়িটি রাখা ছিল। দস্যুগণ অসাবধানতার সহিত বাক্স পেটরা প্রভৃতি খুলিবার সময় সেই ঘড়িটি পড়িয়া গিয়াছে, এবং যে অবস্থায় পড়িয়াছে সেই অবস্থায় বন্ধ হইয়া আছে। কি বলেন, এ কথা আপনি স্বীকার করেন কি না? আপনার এ কথা আমি মানি। আমারও বিশ্বাস ঘড়িটা পড়িয়াই বন্ধ হইয়া গিয়াছে। যদি আমার এ কথা আপনার মনের সহিত মিলিয়া যায়, তাহা হইলে এখন পুনরায় গমন করিয়া দেখিয়া আসুন কত বাজিয়া সেই ঘড়ি বন্ধ হইয়া আছে। যে সময় উহা পড়িয়া গিয়াছে সেই সময়ই যে উহা বন্ধ হইয়াছে তাহার আর কিছুমাত্র সন্দেহ নাই। আর যে সময় উহা পড়িয়া গিয়াছে সেই সময়ে যে দস্যুগণ গৃহের ভিতর প্রবেশ করিয়াছিল তাহারও কোনো সংশয় নাই। আমি যখন প্রথম গৃহের ভিতর প্রবেশ করি সেই সময়ে ঘড়ির এইরূপ অবস্থা দেখিয়া সেই স্থানেই আমি উহাকে সোজা করিয়া বসাই এবং চালাইয়া দেখি। প্রায় 1 মিনিট কাল সেই ঘড়ি চলিলে যেরূপ অবস্থায় পড়িয়াছিল সেইরূপ অবস্থায় পুনরায় আমি ইহা রাখিয়া দিই। এখন সেই ঘড়ি দেখিলেই আপনি বেশ বুঝিতে পারিবেন 10টা বাজিয়া প্রায় 31 মিনিট হইয়া বন্ধ হইয়া আছে। এখন আপনি বুঝিতে পারিলেন আমি কি প্রকারে অনুমান করিলাম যে রাত্রি 10:30টার সময় এই ঘটনা ঘটিয়াছে? বুঝিয়াছি, আমার অনুমানে ভ্রম হইয়াছে। আরও বুঝিয়াছি, আপনি ঠিক অনুমান করিতে সমর্থ হইয়াছেন। আপনার যদি এতদূর সূক্ষ্মদৃষ্টি না থাকিবে, তাহা হইলে আপনার নাম এতদূর প্রচারিত হইবে কেন? বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া আমি কোনো কথাই কহিলাম না। চুপ করিয়া সেই স্থানে বসিয়া রহিলাম। আমার এরূপ অবস্থা দেখিয়া তিনি কহিলেন, তুমি এ সম্বন্ধে কোনো কথা বলিতেছ না কেন? আমার অনুমান প্রকৃত বলিয়া কি তোমার ধারণা হইতেছে না? না মহাশয়, আমি আপনার মতের অনুমোদন করিতে পারিতেছি না। যে সকল সিন্দুক বাক্স ভগ্ন অবস্থায় এখনও গৃহের ভিতর রহিয়াছে, তাহারা গৃহের উত্তর অংশে দেওয়ালের কোলে যে সারি সারি সাজানো ছিল, তাতে কি কোনো সন্দেহ আছে? না, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। যদি তাহাই হয়, তাহা হইলে উহাদিগের প্রত্যেকের খুলিবার মুখ অর্থাৎ সম্মুখ ভাগ কোন দিকে থাকা সম্ভব বলিয়া বোধ হয়? মেঝের দিকে বা দক্ষিণ মুখ করিয়া রাখাই সম্ভব, যে মুখে এখন রাখা আছে। উহাদিগের মধ্যে যদি কোনোটার উপর এই ঘড়ি স্থাপিত থাকিত, তাহা হইলে তাহার সম্মুখ ভাগ বা কোন দিকেও থাকা উচিত? সম্মুখে, অর্থাৎ যেদিকে সিন্দুক বক্সের সম্মুখ, ঘড়ির সম্মুখও সেদিকেই থাকিবে। সম্মুখ হইতে যদি সিন্দুক বা বাক্সের ডালা খোলা হয়, তাহা হইলে তাহার উপস্থিতি ঘড়ি উপর হইয়া সম্মুখে না, চিত হইয়া পশ্চাতে পড়ার অধিক সম্ভাবনা। সেরূপ অবস্থায় বাক্স প্রভৃতির পশ্চাৎ দিকে পড়ারই সম্ভাবনা অধিক। কিন্তু যদি কেহ সেই সিন্দুক বা বাক্স ভাঙিবার পূর্বে সেই ঘড়ি হাতে উঠাইয়া সম্মুখে ফেলিয়া দেয়, তাহা হইলে বর্তমান অবস্থায় উহা পড়িতে পারে না। তাহা পারে, কিন্তু এরূপ হইলে আপনি যেরূপ বলিতেছেন সেরূপ হইতে পারে না। অর্থাৎ সিন্দুক বাক্স ভাঙিবার সময় আপনা হইতেই উহা সম্মুখ দিকে কোনো রূপেই পড়িতে পারে না। যা হোক, মিথ্যা বাগবিতণ্ডা করিয়া সময় নষ্ট করা অপেক্ষা আমি যাহা বুঝিয়াছি তাহা এখন আপনাদিগকে বলা কর্তব্য।
ঘড়ির যেরূপ অবস্থা আপনি বর্ণনা করিলেন সেইরূপ অবস্থা আমি স্বচক্ষে দেখিয়াছি, এবং আপনারই মতো আমারও প্রথম অনুমান হইয়াছিল এই ঘটনা রাত্রি 10:30টার সময় সম্পন্ন হইয়াছে। কিন্তু পরিশেষে দেখলাম আমার সেই অনুমান ঠিক নহে। কেন ঠিক নহে তাহাও এখন আপনাদিগকে বলিব না, অর্ধ ঘণ্টা পরে সমস্ত বলিব। এখন আপনারা এক কর্ম করুন, যে ঘড়িটা লইয়া আমাদিগের মধ্যে এত গণ্ডগোল উপস্থিত হইয়াছে সেই ঘড়িটা বাহিয়ারি আনিয়া এক স্থানে স্থাপন করুন ও চালাইয়া দিন। অর্ধ ঘণ্টা চলিবার পর, অর্থাৎ এখন ঘড়ির 10:30টার দাগে কাটা রহিয়াছে দেখা যাইতেছে, সেই কাটা যখন ঘুরিয়া 11টার উপর আসিবে এবং ঠং ঠং শব্দ করিয়া 11টা বাজিয়া যাইবে, তখন আমার মনের কথা আপনাদিগের নিকট প্রকাশ করিব। সেই সময় বলিলে সকলে যেমন সহজে বুঝিতে পারিবেন, এখন তত সহজে কেহই বুঝিতে পারিবেন না। আমার এক নিবেদন, এই ঘড়ির কাটার উপর আপনারা বিশেষ দৃষ্টি রাখিবেন। 11টার ঘরে কাটা আসিলে সেই সময় ঠিক 11টা বাজে, কি অপর কিছু বাজে, তাহা আপনারা বিশেষ মনোযোগের সহিত শ্রবণ করিবেন। ইত্যবসরে আমি মালের তালিকা যতদূর পারি প্রস্তুত করিবার চেষ্টা দেখি। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে উত্তম রূপে জানিতেন, সুতরাং আমার কথা শুনিয়া তিনি তৎক্ষণাৎ আমার প্রস্তাবিত কার্যে প্রবৃত্ত হইলেন। গৃহ হইতে সেই ঘড়ি আনাইয়া তাহার নিজের সম্মুখে স্থাপিত করিলেন। চালাইয়া দিলে টক টক করিয়া ঘড়ি চলিতে লাগিল। আমিও অপহৃত দ্রব্যের যতদূর তালিকা প্রস্তুত করিতে পারি তাহা করিতে প্রবৃত্ত হইলাম। হরর মা এবং প্রতিবেশী বর্গকে জিজ্ঞাসা করিয়া একটি তালিকা আরম্ভ করিলাম। যিনি যে সকল দ্রব্য পূর্বে বৃদ্ধার ঘরে দেখিয়াছিলেন তিনি তাহাই বলিয়া দিতে লাগিলেন। ক্রমে অর্ধঘণ্টা অতীত হইয়া গেল। অর্ধঘণ্টা পরে বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে ডাকাইলেন এবং কহিলেন, এখন দেখিতেছি তোমার অনুমান সত্য, কিন্তু তুমি যে বলিয়াছিলে 4টা হইতে 5টার মধ্যে এই ঘটনা ঘটিয়াছে, তাহা নহে। 5টা হইতে 6টার মধ্যে এই ঘটনা ঘটিয়া থাকিবে। আপনাদিগের কথা তো আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছি না। এই বুঝিলাম 10:30টার সময় এই ঘটনা ঘটিয়াছে, আবার বলিতেছেন 5টা হইতে 6টার মধ্যে এই ঘটনা সম্পাদিত হইয়াছে। ইহার কোনো কথা আমি বিশ্বাস করি? পূর্বে আমি যেরূপ বুঝিয়াছিলাম আপনাকে সেইরূপ বুঝাইছিলাম, এখন আবার যেরূপ বুঝিতেছি সেইরূপ আপনাকে বলিতেছি। ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘুরাইয়া দিলে, অর্থাৎ ঘড়ির বড় কাঁটাটা ধরিয়া নিচু হইতে উপর দিক দিয়া দক্ষিণ হইতে বাম ভাগে 5-6 বার ঘুরাইলে অতি সহজেই লোকচক্ষুতে ধূলি প্রদান করা যাইতে পারে। অর্থাৎ পূর্বে যে কয়েক ঘন্টা বাজিয়া গিয়াছে তাহার কিছুমাত্র ব্যতিক্রম হয় না। এখন আমার বোধ হইতেছে অনুসন্ধানকারীগণকে প্রতারিত করবার মানুষে অপরাধকারী সেই উপায় অবলম্বন করিয়াছে। পলাইবার সময় ঘড়ির কাঁটাকে উল্টা ঘুরাইয়া 10:30টার চিহ্নের উপর রাখিয়া গিয়াছে। ইহা নিতান্ত সামান্য চোরের কর্ম নহে। কিন্তু তুমি ইহা বুঝিতে পারিলে কি রূপে? আপনি যেরূপ বুঝাইয়াছিলেন আমিও প্রথমে সেরূপ বুঝিয়াছিলাম, কিন্তু যখন স্মরণ হইল রাত্রি 10:30 হইতে যে ব্যক্তি ক্লোরোফর্মের গুণে অচেতন হয় তাহার পক্ষে প্রাতকাল 6টা পর্যন্ত বাঁচিয়া থাকা অসম্ভব। সম্ভব অসম্ভব যদিও আমি তাহা ঠিক জানি না, কারণ আমি ডাক্তারি বিদ্যা কখনো অধ্যয়ন করি নাই। কিন্তু আমার মনে যে ভাবের উদয় হইয়াছিল আমি তাহারই অনুসরণ করিলাম। ঘড়ির ভিতরে যে কাঁটাটি একটু উপরের দিকে উঠাইয়া ধরিলে ঘড়িটি বাজিয়া থাকে তাহা একবার উঠাইয়া ধরিলাম, দেখলাম ঠং ঠং করিয়া 5টা বাজিয়া গেল। তখন আমার মনে বেশ বিশ্বাস হইল এই ঘটনা 4টা বাজিবার পর এবং 5টা বাজিবার পূর্বেই সম্পন্ন হইয়াছে। আরও ভাবিলাম ঘড়ির কাঁটা ধরিয়া উল্টা দিকে কয়েকবার শীঘ্র শীঘ্র ঘুরাইয়া দেওয়া নিতান্ত সহজ, কারণ সে বিষয়ে অপর কাহারও জানিবার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি পূর্বকথিত কাঁটা উঠাইয়া এক এক করিয়া 11টা 12টা 1টা 2টা 3টা 4টা এত বাজাইয়া দেওয়া হয়, তাহা হইলে সেই শব্দ নিকটবর্তী কোনো লোকের শ্রবণ পথে আকৃষ্ট হইতে পারে। অথচ এত বড় একটা ভয়ানক কার্য সম্পাদনের পর সেইরূপভাবে এ স্থানে দাঁড়াইয়া ঘড়ি বাজানো নিতান্ত সহজ কর্ম নহে।
কারণ সেই সময় মনের ভিতর প্রায় স্থিরতা থাকে না। অধিকন্তু শীঘ্র শীঘ্র সেই গৃহ ত্যাগ করিয়া গমন করিবার চেষ্টা চোরমাত্রেই করিয়া থাকে। এই মহাশয় আমার সময় নিরূপণের কারণ। এই নিমিত্তই আমি বলিতেছিলাম, এই ঘটনা রাত্রি 4টা ও 5টার ভিতর সম্পন্ন হইয়াছে। দেখিলাম আমার কথা শুনিয়া সকলেই পরিশেষে আমার মতে অনুমোদন করিলেন। সেই সময় বন্দ্যোপাধ্যায় মহাশয় আরও কহিলেন, এ তো হলো, কিন্তু চোর কি প্রকারে গৃহের ভিতর প্রবেশ করিল? পশ্চিম দিকের দরজা দিয়া প্রবেশ করিয়াছে। দেখিতে পাইতেছেন না, উহাতে অস্ত্রের চিহ্ন এখন পর্যন্ত বর্তমান আছে। তা তোমার কি বোধ হয়? আমার বোধ হয় সেই দরজা দিয়া কোনো চোর গৃহের ভিতর প্রবেশ করে নাই, বা গৃহের দক্ষিণ দিকের অর্থাৎ সম্মুখের দরজা দিয়াও বহির্গত হইয়া যায় নাই। তোমার এই অনুমানের কারণ কি? কারণ বিশেষ কিছুই নয়। পশ্চিম দিকের দরজার গাত্রে যদিচ অস্ত্রের দাগ দৃষ্টিগোচর হইতেছে সত্য, কিন্তু আমার বিবেচনায় সেই দাগ বাহির হইতে হয় নাই, ভিতর হইতে হইয়াছে। সুতরাং সেই দরজা দিয়া কোনো লোক যে গৃহের ভিতর প্রবেশ করে নাই ইহা স্থির। দরজার বহির্ভাগ যদি আপনারা বিশেষভাবে দর্শন করেন, তাহা হইলে স্পষ্ট বুঝিতে পারিবেন সেই দরজা সর্বদা খোলা হইত না, প্রায়ই বন্ধ থাকিত। এবং ইহাও দেখিতে পাইবেন উহাতে ঊর্ণনাভের পুরাতন সূত্র সকল এখনও বর্তমান আছে। সেই দরজার ভিতর দিয়া কোনো লোক গৃহের ভিতর প্রবেশ বা গৃহ হইতে বহির্গত হইলে সেই সূত্ররাশি নিশ্চয়ই যে বিচ্ছিন্ন হইত, তাহার বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি তোমার অনুমানের সম্পূর্ণরূপে পোষকতা করি, কিন্তু তোমার বিবেচনায় চোর কি রূপে গৃহের ভিতর প্রবেশ করিল? আমার বিবেচনায় চোর সম্মুখে দরজা দিয়া প্রবেশ করিয়াছে, কিন্তু গৃহের ভিতর স্থিত সেই বৃদ্ধা বা যুবকের মধ্যে কেহ যে দরজা খুলিয়া দিয়াছে, তাহা যখন সহজে অনুমান করিতে পারি নাই, তখন হয় উহাদিগের শয়ন করিবার পূর্বে চোর গৃহের ভিতর প্রবেশ করিয়া লুকিয়াছিল এবং সময় মতো আপন কার্য সাধন করিয়া চলিয়া গিয়াছে, নতবা অসাবধানতাবশত রাত্রিকালে গৃহের দরজা খোলাই ছিল, সুযোগ পাইয়া সেই মুক্তপথে চোর প্রবেশ করিয়াছিল। আমার কথা শুনিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় চুপ করিয়া রহিলেন। তাহার যে কি অনুমান, তাহার কিছুমাত্র আভাস আমাদিগকে প্রদান করিলেন না। পুলিশের প্রয়োজনীয় কার্য সকল তখন সম্পন্ন হইতে লাগিল। পরের মুখে শুনিয়া যতদূর হইতে পারে সেইখানে মালের একটি তালিকা প্রস্তুত হইল। হররমা সম্বন্ধে কোনরূপ অনুসন্ধান বাকি থাকিল না। কোন কোন স্থানে তাহার যাতায়াত, কোন কোন ব্যক্তির সহিত তাহার আলাপ পরিচয়, সেই সমস্ত লোকের মধ্যে কোনরূপ কুচরিত্রের লোক আছে কি না প্রভৃতি তাহার সম্বন্ধে যাহা কিছু অনুসন্ধানের প্রয়োজন, তাহার সমস্তই শেষ হইল। বৃদ্ধার বাড়িতে কোন কোন ব্যক্তির যাতায়াত আছে, তাহাদিগের মধ্যে কে কে কি চরিত্রের লোক, তাহাও বিশেষ রূপে দেখা হইল। এইরূপভাবে চুরি করা যে সকল চোরের ব্যবসা কলিকাতার সর্বস্থানের সেই সকল জানিত চোরের ভিতর উত্তমরূপে অনুসন্ধান হইল, কিন্তু কোনো ফলই ফলিল না। পূর্বরূপ অনুসন্ধান করিতে করিতে ক্রমে 2 দিবস অতীত হইয়া গেল, কিন্তু কার্যে কিছুই হইল না। তৃতীয় দিবসে বৃদ্ধা ভব এবং রসিকলাল ঘোষ উভয়ই সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিয়া হাসপাতাল হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইল। উহাদিগকে দেখিয়া আমাদিগের মনে সাহস হইল। ভাবিলাম ইহাদিগের নিকট হইতে এখন অনেক কথা জানিতে পারিব, সুতরাং মোকদ্দমার অনুসন্ধানেও বিশেষ সুবিধা হইবে। দোষী ব্যক্তি ধরা পড়িলেও পড়িতে পারিবে এবং অপহৃত দ্রব্যের অনুসন্ধান হইলেও হইতে পারিবে। কিন্তু যখন তাহাদিগের সমস্ত কথা উত্তমরূপে শুনিলাম, তখন আমাদিগের সে আশা দূর হইল। তাহাদিগের নিকট হইতে জানিতে পারিলাম, যে দিবস এই ঘটনা ঘটিয়াছিল, সেই দিবস সন্ধ্যার পর চাকরানী হররমা বাড়ি পরিত্যাগ করিয়া ভবর সম্মুখেই গমন করে। সেই সময় রসিকলাল বাহিরে ছিলেন। রাত্রি প্রায় 10:30টার সময় তিনি প্রত্যাগমন করিয়া আহারাদিপূর্বক শয়ন করেন এবং দেখিতে দেখিতে নিদ্রিত হইয়া পড়েন। রসিকলাল নিদ্রিত হইবার অনেকক্ষণ পরে
ভব আপনার হস্তে দরজা বন্ধ করেন এবং যে দরজা পূর্ব হইতে বন্ধ ছিল তাহাও নিজ হস্তে পরীক্ষা করিয়া শয়ন করিলেন। রাত্রি 2 প্রহরের পর পর ভব নিদ্রিত হন। তাহার পর আর যে কি ঘটনা ঘটিয়াছিল তাহারা কিছুই অবগত নহেন। পরিশেষে যখন তাহাদিগের চৈতন্য হয় তখন তাহারা বুঝিতে পারেন যে তাহারা হাসপাতালে রহিয়াছেন। ইহা ব্যতীত ইহারা আর কিছুই বলিতে পারেন না। কোনো লোকের উপর তাহাদিগের সন্দেহ হয় না এবং সম্প্রতি কোনো অপরিচিত লোক তাহাদিগের বাড়িতে আগমন করে নাই। যে সকল দ্রব্য চুরি গিয়াছে ভবর কথা মতো তাহার আরেকটা তালিকা প্রস্তুত করিলাম। এখন সকলেই জানিতে পারিলেন অলঙ্কার নগদ প্রভৃতিতে প্রায় 6,000 টাকা ভবর গৃহ হইতে অপহৃত হইয়াছে। লোহার সিন্দুকের চাবি একটা কাষ্ঠ সিন্দুকের ভিতর ছিল, তাহাতে কাপড় ভিন্ন অপর আর কোনো দ্রব্য থাকিত না। সেই বাক্স যদিও ভগ্ন অবস্থায় পাওয়া যায় তথাপি তাহার মধ্যস্থিত কোনো দ্রব্য অপহৃত হয় নাই, কেবল লোহার সিন্দুকের চাবি পাওয়া গেল না। এই সকল অবস্থা দেখিয়া এবং শ্রবণ করিয়া আমরা কিছুই স্থির করিয়া উঠিতে পারিতেছি না। এমন সময় একখানি বেনামা পত্র আসিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হস্তে পড়িল। তিনি সেই পত্র উত্তমরূপে পাঠ করিয়া পরিশেষে আমার হস্তে প্রদান করিলেন এবং আমিও সেই পত্র পাঠ করিলাম। উহাতে লেখা ছিল, ভব এবং রসিককে বিষ খাওয়াইয়া তাহাদিগের গৃহ হইতে যে সকল দ্রব্য অপহৃত করা হইয়াছে তাহার অনুসন্ধানের নিমিত্ত আপনারা বিশেষ ব্যস্ত হইয়া পড়িয়াছেন। ইহা আমি কয়েক দিবস হইতে দেখিতেছি, কিন্তু যখন আমি তৎসম্বন্ধে কোনো কথা জানিতে পারিয়াছি তখন আমার কর্তব্য সেই কথা আপনাদিগকে বলিয়া দেয়া। কারণ আপনারা সেই অবস্থা জানিতে পারিলে আমার বোধ হয়, অথবা বোধ কেন, নিশ্চয়ই আপনাদিগের কষ্ট লাঘব হইবে। কিন্তু আপনাদিগের যে সুযশ শুনিতে পাই, কেহ আপনাদিকে কোনরূপ সংবাদ প্রদান করিয়া তাহাকে লইয়া আপনারা সর্বদা যেরূপ টানাটানি করিয়া থাকেন, তাহাতে আপনাদিগকে কোনরূপ সংবাদ প্রদান করিতে গিয়া কেউ আপনার নাম প্রকাশ করিতে সাহসী হয় না। সুতরাং আমি নিজের নাম গোপন করিলাম। ইচ্ছা হয় আমার কথায় বিশ্বাস করিবেন, ইচ্ছা না হয় বিশ্বাস করিবেন না, কারণ ইহাতে আমার কোনরূপ ক্ষতিবৃদ্ধি নাই। একবার আপনারা দেখিবেন ভবর মৃত্যুর পর যে তাহার উত্তরাধিকারী হইবে সেই অতুলের সহিত ইহার কোনো সংস্রব আছে কিনা। অতুলের নিকট হইতে যদি প্রকৃত কথা বাহির করিতে পারেন তাহা হইলেই আপনাদিগের মনোবাঞ্ছা পূর্ণ হইবে। অতুলের বাসস্থান সোড়াবাগান। এইটুক অনুসন্ধানেই তাহাকে বাহির করিতে পারিবেন। ইতি। পত্রপাঠ করা সম্পন্ন হইলে বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে জিজ্ঞেস করিলেন, এই পত্র সম্বন্ধে তোমার কি বিবেচনা হয়? আমার বোধ হইতেছে এই পত্রের কথা প্রকৃত হইলেও হইতে পারে। কি কারণে তুমি এই পত্রের কথা বিশ্বাস করিতেছ? এই পত্রের কথা বিশ্বাস করিবার আমার কয়েকটা কারণ আছে। প্রথমত, অতুল যদি প্রকৃতই ভবর উত্তরাধিকারী হয় তাহা হইলে অতুলের দ্বারা এই কার্য সম্পন্ন হওয়া নিতান্ত অসম্ভব নহে। কারণ সে বেশ বুঝিতে পারিতেছে ভবর যাহা কিছু আছে তাহার সমস্তই সে রসিককে দিয়া যাইবে, তাহার আর কিছুমাত্র ভ্রম নাই। দ্বিতীয়ত, সোড়াবাগানে এক অতুলকে আমি জানি, সে কোনো ডাক্তারখানায় কম্পাউন্ডারের কর্ম করেন। সেই যদি এই অতুল হয় তাহা হইলে তাহার দ্বারা ক্লোরোফর্ম সংগ্রহ করা নিতান্ত সহজ, কিন্তু অপরের পক্ষে সেরূপ সহজ নহে। তৃতীয়ত, আমাদিগের দেশে যে সকল চোর সর্বদা দেখিতে পাওয়া যায় তাহাদিগের মধ্যে অনেকেই অশিক্ষিত। ক্লোরোফর্ম যে কি ও তাহার গুণিবা যে কি তাহা তাহাদিগের বোধ হয় কেহই অবগত নহে। এ সকল চুরি হয় শিক্ষিত লোকের দ্বারা সম্পন্ন হইতে পারে, না হয় যাহাদিগের সহিত ডাক্তারখানার সংস্রব আছে তাহাদিগের দ্বারাই সম্পন্ন হয়। অপর কাহারও দ্বারা এইরূপ কার্য হওয়া একেবারেই অসম্ভব। আমি তোমার যুক্তির পোষকতা করি, কিন্তু তোমার মতের অনুমোদন করি না। এ পত্র আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস এই পত্রের মূলে সত্যের লেশমাত্র নাই।
অতুলের সহিত কাহারও মনান্তর আছে, সেই তাহাকে বিপদগ্রস্ত করিবার মানুষে এই শত্রুতা সাধন করিয়াছে। কিন্তু তুমি যে অতুলের কথা বলিতেছ, সে যদি এই অতুল হয়, তাহা হইলে একটু সন্দেহের কারণ হয় বটে। যাহা হোক, এই সম্বন্ধে একবার উত্তম রূপে দেখা উচিত। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া প্রথমে ভবর সহিত সাক্ষাৎ করিলাম। তাহাকে জিজ্ঞেস করিয়া জানিতে পারিলাম যে বাস্তবিকই অতুল ভবর দুঃসম্পর্কের উত্তরাধিকারী। যদি ভব তাহার বিশেষ বিষয় অপর কাহাকেও প্রদান না করিয়া যায়, তাহা হইলে পরিশেষে সমস্তই অতুল্যের হইবে। ভবর নিকট হইতে এই অবস্থা জানিতে পারিয়া সুরাবাগানে গমন করিলাম। সন্ধানে অতুলকেও পাইলাম। পূর্বে যাহা ভাবিয়াছিলাম, দেখিলাম কার্যেও তাহাই ঘটিল। যে অতুল আমার পূর্ব পরিচিত, যে ডাক্তারখানায় কম্পাউন্ডের কর্ম করে, সে এই অতুল। অতুল আমাকে দেখিবা মাত্র কহিল, এখানে কি নিমিত্তে আপনার আগমন হইয়াছে? উত্তরে আমি হঠাৎ একটি মিথ্যা কথা বানাইয়া কহিলাম। অনুসন্ধানের সময় এরূপ মিথ্যা কথা বাধ্য হইয়া আমাদিগকে প্রায়ই বলিতে হয়। ইহা যেন আমাদিগের একরূপ কর্তব্য কর্মের মধ্যে পরিগণিত হইয়াছে। ঈশ্বর যে আর কত দিবস পরে এই পাপ হইতে মুক্ত করিবেন, তাহা তিনিই বলিতে পারেন। আমি কহিলাম, তোমার মনিবের সহিত আমার সাক্ষাৎ করিবার বিশেষ প্রয়োজন আছে। আমার কথা শুনিয়া সে তাহার মনিবকে সংবাদ প্রদান করিল। সংবাদ পাইবা মাত্র ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। যে ডাক্তারখানায় আমি অনুসন্ধান করিতে গমন করিয়াছি, তাহা এখন একটি পুরাতন ওষুধালয় হইলেও সেই সময় কিন্তু নিতান্ত নূতন ওষুধালয় ছিল। এই সন্ধানের 2 বৎসর পূর্বে এই ওষুধালয় প্রথম স্থাপিত হয়। ডাক্তারের নিকট আমি আমার মনের কথা গোপন করিলাম এবং কহিলাম, এই ঔষধালয় সৃষ্টি হওয়ার পর আপনি কয় শিশি ক্লোরোফর্ম খরিদ করেন, তাহার কয় শিশি বিক্রয় হইয়াছে এবং কয় শিশি বা এখনও মজুদ আছে, তাহার একটা হিসাবের প্রয়োজন। আমার কথা শুনিয়া ডাক্তারবাবু নিজেই খাতাপত্র দেখিতে আরম্ভ করিলেন এবং পরিশেষে কহিলেন, কেবল 2 শিশি মাত্র ক্লোরোফর্ম খরিদ করা হয়। তাহা আমার বেশ স্মরণ আছে এবং কাগজেও তাহাই পাইতেছি। 2 শিশির মধ্যে 1 শিশি বিক্রয় করা হয়, অপর আরেক শিশি বোধহয় মজুতই আছে। ডাক্তারবাবুর কথা শুনিয়া মজুদ শিশিটা একবার দেখিতে চাহিলাম। ডাক্তারবাবু সেই শিশিটা আনিবার নিমিত্ত অতুলকে বলিলেন। প্রায় অর্ধ ঘণ্টা পরে অতুল ফিরে আসিয়া কহিল, কই মহাশয়, অনুসন্ধানে ক্লোরোফর্মের শিশি আর তো পাইতেছি না। অতুলের উপর পূর্বে আমার কিঞ্চিৎ সন্দেহ হইয়াছিল। এই কথা শুনিয়া সেই সন্দেহ আরও বদ্ধমূল হইল, কিন্তু তাহাকে স্পষ্ট করিয়া কোনো কথা না বলিয়া সেই স্থান হইতে তাহাকে সঙ্গে করিয়া আপন স্থানে গেলাম এবং বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আদ্যপান্ত সমস্ত কথা কহিলাম। দেখিলাম অতঃপর তিনিও ক্রমে আমার অনুমান সম্পন্ন অনুসরণ করিলেন এবং অতুলকে লইয়া অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন। অতুলকে যে সকল কথা জিজ্ঞেস করিতে লাগিলাম, সে স্থিরভাবে তাহার উত্তর প্রদান করিতে লাগিল। তাহার কথা যিনি শ্রবণ করিতে লাগিলেন, তিনিই কহিলেন, এরূপ অবস্থায় অতুলের উপর কোনরূপ সন্দেহ হইতে পারে না। তথাপি আমরা অতুলকে ছাড়িতে পারিলাম না। ডাক্তারখানা হইতে যখন 1 শিশি ক্লোরোফর্ম চুরি গিয়াছে, তখন অতুলকে কি প্রকারে পরিত্যাগ করিতে পারি? অতুলকে লইয়া যথেষ্ট অনুসন্ধান হইল। তাহার বাসা পুঙ্খানুপুঙ্খরূপে অন্বেষণ করা হইল। তাহার দেশের বাড়ি গৃহ প্রভৃতি উত্তমরূপে খানা তল্লাশি হইতে বাকি থাকিল না, কিন্তু অপহৃত কোনো দ্রব্যই পাওয়া গেল না। অতুলের নিকট হইতে কোনো দ্রব্য পাওয়া যাইতেছে না, অথচ তাহাকে ছাড়িয়া দিতেও পারিতেছি না। তাহাকে লইয়া একরূপ বিপদেই পড়িলাম। কেহ কহিলেন, ইহারই দ্বারা এই কার্য সম্পন্ন হইয়াছে। কেহ কহিলেন, ইহার দ্বারা হয় নাই, ক্লোরোফর্মের শিশি অন্য কোনরূপে গোলযোগ হইয়া গিয়াছে। আমাদিগের মধ্যে এইরূপ মতভেদ হইতে লাগিল। ক্রমে এইরূপে 5 দিবস অতীত হইয়া গেল। 6ষ্ঠ দিবসে দেখিলাম একটা লোক আসিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কি বলিয়া গেল। তিনি আমাকে ডাকিয়া কহিলেন, যে সন্দেহের উপর নির্ভর করিয়া অতুলের বিরুদ্ধে আমরা অনুসন্ধান করিতেছি, সেই অপরাধে অতুল অপরাধী নহে। তাহাকে এখনই ছাড়িয়া দাও।
সেই ক্লোরোফর্মের শিশি অপহৃত হয় নাই। অতুলের পূর্বে যে ব্যক্তি সেই ডাক্তারখানায় কর্ম করিত সেই শিশি বিক্রয় করে, কিন্তু ভ্রমক্রমে হোক বা ভুলেই বা ইচ্ছে করিয়াই হোক সে সেই টাকা খাতায় জমা দেয় নাই। যাহার নিকট সে উহা বিক্রয় করে তাহার সহিত আমার সাক্ষাৎ হইয়াছে, এবং সেই পুরাতন কম্পাউন্ডার আমার নিকট সকল কথা স্বীকার করিয়াছে। এখন বুঝিতে পারিতেছে অতুল কোনো দোষে দোষী নহে। এই কয়েক দিবস পর্যন্ত তাহাকে মিথ্যা কষ্ট সহিতে হয়েছে। বন্দ্যোপাধ্যায়ের কথা শুনিয়া সেই মুহূর্তে অতুলকে ছাড়িয়া দিলাম। অতুল হাসিতে হাসিতে আমাদিগকে সহস্র গালিবর্ষণ করিয়া সেই স্থান পরিত্যাগ করিল। বিনা দোষে একজন লোককে নিরর্থক কষ্ট দিয়াছি বলিয়া আমার মনেও কষ্ট হইতে লাগিল। আমার হৃদয় এখন যেরূপ কঠিন হইয়াছে তখন সেইরূপ কঠিন হইয়াছিল না বলিয়া বোধ হয় কষ্ট হইল। অতুল চলিয়া যাইবার পর আমার মনে কয়েকটা চিন্তার উদয় হইল। প্রথম চিন্তা, ভবর যে সকল দ্রব্য অপহৃত হইয়াছে বলিয়া অভিযোগ হইয়াছে উহা প্রকৃতই অপহৃত হইয়াছে কিনা। এই বিষয়ে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করিলাম। ভব মিথ্যা অভিযোগ করিয়াছে ইহা আপনার মনকে বুঝাইবার নিমিত্ত অনেক চেষ্টা করিলাম, কিন্তু সে কথা মন আমার কোনো রূপেই বুঝিল না। দ্বিতীয় চিন্তা, যদি প্রকৃতই চুরি হইয়া থাকে তাহা হইলে কাহার দ্বারা এই কার্য সম্পন্ন হইল। বাহিরের কোনো চোর আসিয়া এই কার্য করিতে গেলে কি রসিকের সহায়তায় এই কার্য ধার্য হইল? তৃতীয় চিন্তা, রসিকের সহায়তায় এই কার্য কী রূপে সম্পন্ন হইবে? যদি রসিকের সহায়তায় এই কার্য হয় তাহা হইলে সেই বা অজ্ঞান হইয়া পড়িয়া থাকিবে কেন? আর ডাক্তারই বা কেন বলিবে ক্লোরোফর্মেই রসিককে অজ্ঞান করিয়াছিল? চতুর্থ চিন্তা, যদি রসিকের দ্বারা বা তাহার সহায়তায় এই কার্য সম্পন্ন না হইয়া থাকে তাহা হইলে বাহিরের লোক ভিতরে আসিল কি প্রকারে? পঞ্চম চিন্তা, যে দরজায় অস্ত্রের চিহ্ন দৃষ্টিগোচর হইতেছে সেই দরজা দিয়াই যদি অপহরণকারী গৃহে প্রবেশ করিয়া থাকে তাহা হইলে উহার বহির্ভাগের পুরাতন উর্ণজাল ছিন্ন হইল না কেন? ষষ্ঠ চিন্তা, দরজার যে সকল চিহ্ন দৃষ্টিগোচর হইতেছে তাহা যে বাহির হইতে হইয়াছে তাহা বোধ হয় মনে হইতেছে না। ভিতর হইতে যদি অস্ত্রের চিহ্ন হইয়া থাকে তাহা হইলে দস্যুগণ ভিতরে আসিবে কি প্রকারে? সপ্তম চিন্তা, গৃহের সম্মুখে দরজা যদি ভিতর হইতে না খুলিয়া দেয়া হয় তাহা হইলে দস্যুগণ প্রবেশ করিবে কি রূপে? অষ্টম চিন্তা, যে সিন্দুকের ভিতর লোহার সিন্দুকের চাবি ছিল সেই সিন্দুক কেবল চাবির নিমিত্তই ভাঙিয়াছে বলিয়া বোধ হইতেছে, কারণ তাহার মধ্যে মূল্যবান কোনো দ্রব্য থাকিত না, অথচ বস্ত্রাদি যাহা কিছু ছিল তাহার একখানিও অপহৃত হয় নাই। নবম চিন্তা, গৃহের লোক না হইলে দস্যুগণকে এই চাবির সন্ধান আর কে প্রদান করিতে পারে? দশম চিন্তা, গৃহের ভিতরে যে দুইজন ছিলেন তাহার মধ্যে বৃদ্ধা ভব কি নিমিত্ত নিজের দ্রব্য অপরের দ্বারা অপহরণ করাইবে? একাদশ চিন্তা, গৃহের ভিতরস্থিত অপর ব্যক্তি রসিক, সেই গৃহের সমস্ত অবস্থা জানে, কিন্তু সেই বা অপরের দ্বারা চুরি করাইবে কেন? সে বেশ জানে ভবর মৃত্যুর পর সবই তাহার, এখনও তাহার কোনো কষ্ট নাই। তাহার মনে যাহা উদয় হইতেছে ভব পয়সায় সে তাহাই করিতেছে। তাহার বিবাহের নিমিত্ত ভব বিশেষ রূপ চেষ্টা করিতেছে, এরূপ অবস্থায় রসিকই বা চুরি করিবে কেন? যা হোক, যে দিবস অতুলকে ছাড়িয়া দিলাম সেই দিবস দেখিলাম বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সেই ইংরাজ কর্মচারী ভবর বাড়িতে পুনরায় গমন করিতেছেন। কি নিমিত্ত তাহারা সে বাড়িতে পুনরায় গমন করিতেছেন তাহা কিন্তু আমি কিছুই বুঝিতে পারিলাম না। তাহারাও ভাঙিয়া চুরিয়া আমাকে কোনো কথা বলিলেন না, কিন্তু আমাকে ডাকিয়া তাহাদিগের সঙ্গে লইলেন। আমিও বিনা বাক্য ব্যয় তাহাদিগের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলাম। বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ইংরেজি কর্মচারী উভয়ই গৃহের ভিতর প্রবেশ করিয়া উপবেশন করিলেন। রসিক ও ভবকে সম্মুখে ডাকিয়া তাহাদিগকে পুনরায় জিজ্ঞাসা করিতে লাগিলেন,
যে সকল কথা তাহাদিগকে বারবার জিজ্ঞাসা করা হইয়াছে, সেই সকল কথা অনেকবার অনেক রূপে লিখিয়া লওয়া হইয়াছে। সেই সকল পুরাতন কথা আবার তাহাদিগকে জিজ্ঞাসা করিয়া লিখিয়া লইতে আরম্ভ করিলেন। যে সকল বিষয় অনেকবার শ্রবণ করিয়াছি, যাহা অনেকবার লিখিয়াও লইয়াছি, সেই সকল বিষয় শ্রবণ করিতে আমার ভালো লাগিল না। কিন্তু পুরাতন ও বহুদর্শী কর্মচারীগণ যাহা করিতেছেন, তাহার কোনরূপ প্রতিবাদ করিতেও আমি সাহস হইলাম না। ভাবিলাম, ইহাদিগের কোনো গূঢ় অভিসন্ধি না থাকিলে ইহারা পুনরায় এইরূপ কার্যেও কেন প্রবৃত্ত হইবেন। উহারা যখন পূর্বোক্তরূপে কথোপকথন করিতে লাগিলেন, আমি তখন সেই গৃহের ভিতর বসিয়া বসিয়াই এদিক ওদিক চতুর্দিকে দেখিতে লাগিলাম। কি দেখিতেছি তাহার স্থির নাই, কোনো দিকে বিশেষ লক্ষ্য নাই, তথাপি দেখিতে লাগিলাম। সেই গৃহ মধ্যে দেখিতে দেখিতে একটা চিঠির ফাইল আমার দৃষ্টিপথে পড়িল। দেখিলাম দেওয়ালের এক কোণে এক পেরেকের উপর উহা ঝুলিতেছে। সেই স্থান হইতে ফাইলটা আপনার নিকট আনিলাম ও উহাতে যে সকল কাগজপত্র ছিল তাহা এক এক করে পড়িতে লাগিলাম। সেই ফাইলের কাগজগুলি যে কেন পড়িতে লাগিলাম, তাহার কারণ অন্যের জানার পরের কথা আমার নিজেরই জানিতে পারিলাম না। কৌতূহলবশত হইয়াই হোক বা অভ্যাসের দোষেই হোক, আমি কিন্তু উহা পড়িতে লাগিলাম। উহার ভিতর অনেক পত্র ছিল। এক এক করিয়া প্রায় সমস্তগুলি মোটামুটি দেখিয়া লইলাম। কোনোখানি বৃদ্ধা ভবন নামে, কোনোখানি রসিকের নামে, কোনোখানি বা অপর কাহার নামে এসেছে। যখন আমি এইরূপে সেই পত্রগুলি পাঠ করিতে লাগিলাম, তখন সেই ইংরাজ কর্মচারী আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া একটু হাসিলেন ও কহিলেন, তোমার বিবেচনায় কি এই স্থির হইয়াছে যে যাহারা এই দস্যুবৃত্তিতে পরিলিপ্ত, তাহারা অগ্রে পত্র লিখিয়া পরিশেষে এই অসম সাহসিক কার্যে প্রবৃত্ত হইয়াছে? নতুবা এত আগ্রহের সহিত এই পত্রগুলি তুমি পাঠ করিতেছ কেন? অনাবশ্যক কর্মে মিথ্যা সময় নষ্ট না করিয়া ইহারা পুনরায় যাহা বলিতেছে, আমার মতো তাহা শ্রবণ করা তোমার কর্তব্য। ইংরেজ কর্মচারীর কথায় আমি কোনরূপ উত্তর প্রদান করিলাম না, কিন্তু বন্দ্যোপাধ্যায় মহাশয় কহিলেন, এদিকের কার্য আমরা করিতেছি, ও যাহা করে তাহা উহাকে করিতে দাও। ইহারা এখন যাহা বলিতেছে তাহা শুনিয়া যাহা করিতে হয় তাহা আমরাই করিব, উহাকে সে বিষয়ে দেখিতে হইবে না। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া ইংরেজ কর্মচারী আর কোনো কথা কহিলেন না। আমিও যে কার্যে নিযুক্ত ছিলাম তাহাই আপন ইচ্ছামতো দেখিতে লাগিলাম। এক এক করিয়া অনেক পত্র পড়িলাম, কিন্তু উহার একখানির মধ্যে আমার আবশ্যক কোনো কথা দেখিতে পাইলাম না। পরিশেষে একখানি পত্রের উপর আমার নয়ন আকৃষ্ট হইল। মনে যেন কেমন একরূপ সন্দেহ আসিয়া উপস্থিত হইল। সেই পত্রখানি একবার দুইবার করিয়া 4-5 বার পড়িলাম, কিন্তু পরিশেষে বুঝিলাম এই মোকদ্দমার সহিত এই পত্রের কোনরূপ সংস্রব নাই। এই ভাবিয়া পত্রখানি যে স্থানে ছিল সেই স্থানে রাখিয়া দিলাম। যেই পত্রখানি 4-5 বার আমাকে পড়িতে দেখিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় কহিলেন, এত মনঃসংযোগ করিয়া তুমি যে পত্রখানি পড়িতেছিলে, দেখি উহাতে কি লেখা আছে। এই বলিয়া পত্রখানি নিজ হস্তে গ্রহণ করিয়া পাঠ করিলেন। সেই পত্রে লেখা ছিল, কল্যাণ বরেশু, তোমার কথায় কেন এরূপ গোলযোগ হইল? আমরা কয়জনেই তোমার অপেক্ষায় বাগানে প্রায় সমস্ত রাত্রি অতিবাহিত করিলাম, কিন্তু যখন দেখিলাম তুমি আসিলেও না বা কোনরূপ সংবাদ পাঠাইয়াও দিলে না, তখন কাজেই পরদিবস প্রাতঃকালে আমাদিগকে সেই স্থান পরিত্যাগ করিয়া আসিতে হইল। কি অবস্থা ঘটিয়াছে তাহার সমস্ত ব্যাপার হয় পত্রযোগে আমাকে লিখিবে, না হয় সময় মতো এক দিবসের নিমিত্ত আসিয়া বলিয়া যাইবে। তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর যেরূপ বন্দোবস্ত হইবে সেই রূপভাবে কার্য করিব। ইতি আশীর্বাদকারী তারকচন্দ্র ঘোষ। এই পত্র পাঠ করিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে জিজ্ঞেস করিলেন, এই পত্র পাঠ করিয়া তোমার মনে কোনরূপ সন্দেহ উপস্থিত হইয়াছিল কি? হ্যাঁ, কিন্তু পরে সে সন্দেহ দূর হইয়াছে। প্রথমে কি সন্দেহ উদয় হইয়াছিল? আমার মনে এই সন্দেহ উদয় হইয়াছিল যে রসিক তারণচন্দ্র
প্রভৃতি কয়েকজন লোকের সহিত পরামর্শ করিয়া এইরূপ করিবার অভিসন্ধি করিয়াছিল, এবং চুরি করিবার নিমিত্তই উহারা সকলে আসিয়া বাগানে রসিকের অপেক্ষায় বসিয়াছিল। কিন্তু কার্যগতিতে রসিক তাহাদিগের নিকট গমন করিয়া কোনরূপ সংবাদ প্রদান করিতেন পারে নাই। সুতরাং সমস্ত রাত্রি তাহাদিগকে বাগানের ভিতর বসিয়া থাকিতে হয় ও সংকল্পিত কার্য শেষ করিতে না পারিয়া পরদিবস প্রাতঃকালে তাহারা সেই স্থান পরিত্যাগপূর্বক প্রস্থান করে। পত্রপাঠ করিয়া প্রথমে আমার মনে এই প্রকার সন্দেহ আসিয়া উপস্থিত হয়। আরও আমার মনে হয় এই ঘটনার পর আরও একটি দিন স্থির হয় ও সেই দিবসে উহারা এই কার্য সম্পন্ন করে। তোমার মনে যে সন্দেহ প্রথমে উপস্থিত হইয়াছিল তাহা নিতান্ত অযুক্তিযুক্ত নহে, কিন্তু পরিশেষে সে সন্দেহ দূর হইল কিসে? যখন আমি সেই পত্রের তারিখ দেখিলাম তখন আমার সেই সন্দেহ দূর হইল। দেখিলাম চুরির প্রায় 1.5 বৎসর পূর্বে সে পত্র লেখা হইয়াছে। সেই পত্রের সহিত বর্তমান চুরির যে কোনরূপ সংস্রব আছে তাহা আমার মনে হয় না। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার কথা শুনিয়া আমাকে কিছু বলিলেন না। রসিকলাল সেই স্থানেই উপস্থিত ছিল। তাহার হস্তে সেই পত্রখানি প্রদান করিয়া কহিলেন, এই পত্রখানি পড়ো দেখি রসিকলাল। পত্রখানি হস্তে লইয়া রসিকলাল পাঠ করিতে আরম্ভ করিল, কিন্তু তাহা সুস্পষ্টরূপে পাঠ করিতে পারিল না। কথা যেন জড়াইয়া জড়াইয়া বাহির হইতে লাগিল। তাহার অবস্থা দেখিয়া সকলেরই মনে হইতে লাগিল রসিকলালের অন্তরে যেন পাপ আছে। পত্রপাঠ শেষ হইলে বন্দ্যোপাধ্যায় মহাশয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই পত্রলেখক তারণচন্দ্রকে? প্রথমে একটু ইতস্তত করিয়া পরিশেষে রসিকলাল উত্তর দিল, তারণচন্দ্র তাহার খুড়া। এ পত্রের অর্থ কি? অর্থ আর কিছুই নহে। যে দিবস তাহারা আসিয়া বাগানে আমার অপেক্ষায় বসিয়াছিলেন সেই দিবস থিয়েটার দেখিতে যাওয়ার কথা ছিল। আরও কথা ছিল আমি গিয়া তাহাদিগের সহিত মিলিত হইলে সকলে একসঙ্গে গমন করিব, কিন্তু হঠাৎ আমার একটু অসুস্থ বোধ হওয়ায় আমি সে সময় তাহাদিগের নিকট যাইতে পারি নাই, বা অপর কাহারও দ্বারা সংবাদ পাঠাইতে সমর্থ হই নাই। কাজেই তাহারা আমার অপেক্ষায় বসিয়া সমস্ত রাত্রি অতিবাহিত করিয়াছিলেন এবং পরিশেষে বাড়ি গিয়ে আমাকে এই পত্র লিখিয়াছিলেন। তুমি যেন যাইতে পারিলে না বা অপর কাহারও দ্বারা সংবাদ পাঠাইতে সমর্থ হইলে না, কিন্তু তাহাদিগের মধ্যে কেহ না কেহ আসিয়া অনায়াসেই সংবাদ লইয়া যাইতে পারিত। আর থিয়েটার দেখা এমন কিছু দুষ্কর্ম নহে যে তাহারা তোমার বাড়িতে না আসিয়া তোমার অপেক্ষায় চোরের মতো বাগানের ভিতর বসিয়াছিলেন। আপনি যাহা বলিতেছেন তাহা প্রকৃত, কিন্তু তাহাদিগের মধ্যে কেহই আমার বাড়ি জানিতেন না বলিয়া পূর্বের বন্দোবস্ত মতো তাহারা বাগানের ভিতর বসিয়াছিলেন। তাহারা চোর নহেন, সকলেই সম্ভ্রান্ত বংশীয় ও আমার আত্মীয়। সুতরাং তাহাদিগের দ্বারা কোনরূপ অনিষ্টের আশঙ্কা করা যাইতে পারে না। বিশেষ এ ঘটনা আজিকার নহে, বহু দিবসের। রসিকের কথাগুলি আমরা বিশেষ মনোযোগের সহিত শ্রবণ করিলাম। তাহার কথায় যদিও আমার কতক বিশ্বাস হইল, কিন্তু বুঝিলাম বন্দ্যোপাধ্যায় মহাশয় তাহার কথা একেবারে বিশ্বাস করেন নাই। তখন তিনি ক্রমে রসিককে নানা কথা জিজ্ঞেস করিয়া তাহার খুড়ার বাসস্থান কোথায়, তাহার সঙ্গে আর কে কে আসিয়াছিল, তাহাদিগেরই বা বাড়ি কোথায় প্রভৃতি সমস্ত ব্যাপার জানিয়া লহিলেন। সেই সকল বিষয় এরূপভাবে রসিককে প্রশ্ন করিলেন যাহাতে রসিক কিছুমাত্র বুঝিতে পারিল না যে পুলিশের সন্দেহ এতক্ষণ পরে তাহাদিগের উপর পতিত হইয়াছে। রসিক ও ভবকে তাহাদিগের বাড়িতে রাখিয়া সব সময় মতো আমরা সেই স্থান ত্যাগ করিলাম। পথে আসিয়া দ্রুতগামী একটি গাড়ি ভাড়া করিয়া তারণচন্দ্রের গ্রামাভিমুখে চলিলাম। সেই গ্রাম হাবড়া থেকে বহু দূরে নহে, কয়েক ক্রোশের মধ্যেই উপস্থিত। গ্রামে গমন করিয়া তারণকে তাহার বাড়িতেই পাইলাম। প্রথমে কোনো কথা না বলিয়া উহাকে একেবারে বন্ধন করিলাম। তারণ নিতান্ত বিস্মিতের ন্যায় জিজ্ঞাসা করিল, কেন মহাশয়, কি হইয়াছে? হঠাৎ আমাকে রূপে বন্ধন করিতেছেন কেন? কেন বন্ধন করিতেছি তাহা তুমি জিজ্ঞাসা করিতেছ? কলিকাতায় কি কার্য করিয়া আসিয়াছ তাহা তোমার স্মরণ নাই? তোমার সমস্ত মন্ত্রণা বিফল হইয়াছে।
রসিক সকল কথা বলিয়া দিয়াছে। বুঝিতেছই তো, রসিক যদি সকল কথা না বলিয়া দিবে, তাহা হইলে আমরা তোমার নাম কি প্রকারে জানিতে পারিব, এবং তোমার বাসা কিরূপে সন্ধান করিয়া লইব? আমাদিগের কথা শুনিয়া তারণচন্দ্র একেবারে যেন মৃতবত হইয়া পড়িল। কিয়ৎক্ষণ তাহার শ্বাস প্রশ্বাস বন্ধ রইল। কোনরূপ বাক্য নিষ্পত্তি না করিয়া সে স্থানেই বসিয়া পড়িল। তারণের এইরূপ অবস্থা দেখিয়া আমাদিগের মনে আরও সাহস হইল। তখন পুনরায় তাহাকে কহিলাম, দেখো তারণ, যখন সমস্ত কথা প্রকাশ হইয়া গিয়াছে, তখন তুমি আমাদিগকে আর মিথ্যা কষ্ট দিও না। অপহৃত দ্রব্যাদি সমস্ত এখনই আমাদিগের সম্মুখ আনিয়া উপস্থিত করো, নতুবা তোমার অদৃষ্টে যে কিরূপ দুঃখ আছে তাহা আমি এখন কল্পনা করিয়াও ভাবিতে পারিতেছি না। আমাদিগের কথা শুনিয়া তারণচন্দ্র প্রথম প্রথম দুই একবার বলিল, আমি কিছুই জানি না, রসিক মিথ্যা করিয়া আমার নাম বলিয়া দিয়াছে। পরিশেষে কিন্তু ইচ্ছা করিয়া হোক বা অনিচ্ছা সত্ত্বেই হোক, তারণকে সকল কথা বলিতে হইল। তাহার সঙ্গে অপর কোন কোন ব্যক্তি ছিল তাহাদিগের নামও করিয়া দিল সে। আর অপহৃত দ্রব্যাদি যাহা যেখানে রাখিয়াছিল এক এক করিয়া তাহার সমস্তই বাহির করিয়া দিতে হইল। সেই সকল দ্রব্যের অধিকাংশই গ্রামের বাহিরে ময়দানের মধ্যে প্রথিত করিয়া রাখা হইয়াছিল। অপরাপর আসামিগণকে ধৃত করিয়া এবং অপহৃত সমস্ত দ্রব্য সঙ্গে লইয়া আমরা কলিকাতায় আসিলাম। আমাদিগের কার্য দেখিয়া ঊর্ধ্বতম কর্মচারীরা ও পাড়া প্রতিবেশী সকলে যেমন সন্তুষ্ট হইলেন, রসিকের মুখ তেমনি ভয় ও বিষাদের ছায়া পড়িল। রসিক প্রথমে সমস্ত কথা অস্বীকার করিল, কিন্তু পরিশেষে কহিল, আমি কি করিব? খুড়া মহাশয়ের কুপরামর্শে পড়িয়াই আমি এই কার্য করিয়াছি। এই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত প্রায় 2 বছর হইতে আমরা ক্রমাগত চেষ্টা করিয়া আসিতেছি, কিন্তু এই বৃদ্ধার সাবধানতার নিমিত্ত কোনরূপেই কৃতকার্য হইতে পারিতেছি না। যে যে রাত্রিতে চুরি করবার বন্দোবস্ত হইয়াছে, যখন যখন আমি আমার শয্যা ত্যাগ করিবার বাসনা করিয়াছি, তখনই বৃদ্ধা জাগৃত হইয়াছে, অমনি আমার দিকের কার্যে ব্যাঘাত করিয়াছে। যখন দেখিলাম কোনরূপেই আমাদিগের মনোবাঞ্ছা পূরণ করিতে পারিলাম না, তখন বাধ্য হইয়া আমাদিগকে এই শেষ উপায় উদ্ভাবন করিতে হইল। এই নিমিত্তই এই 3য় সংখ্যক আসামিকে আমাদিগের দলে প্রবিষ্ট করাইতে হয়। ইনি ডাক্তারখানায় কর্ম করেন, সুতরাং ইহার দ্বারা সহজেই ক্লোরোফর্মের সংগ্রহ হইল। যখন দেখিলাম বৃদ্ধা অচৈতন্য অবস্থায় নিদ্রিত হইয়া পড়িয়াছে, তখন শিশি হইতে কিয়ৎ পরিমাণ ক্লোরোফর্ম লইয়া একখানি পূর্ব সঞ্চিত রুমালে ঢালিয়া বৃদ্ধার নাসিকার নিকট রাখিলাম। ক্রমে বৃদ্ধা অজ্ঞান হইয়া পড়িল। তখন আমি গৃহের দরজা খুলিয়া বাহিরে গেলাম। সদর দরজা খুলিয়া যেখানে সকলে আমার অপেক্ষায় বসিয়াছিল, সেই স্থানে গমন করিলাম। আমার নিকট সমস্ত অবস্থা শুনিয়া উহার আমার পশ্চাৎ পশ্চাৎ গৃহের ভিতর প্রবেশ করিল। যে স্থানে লোহার সিন্দুকের চাবি থাকিত তাহা আমি জানিতাম, সেই বাক্স আমি উহাদিগকে দেখাইয়া দিলাম। পরিশেষে উহাদিগের সাধ্য মতো সমস্ত দ্রব্য বাহির করিয়া প্রস্থান করিল। অপর রুমালখানিতে অতি সামান্য মাত্রায় ক্লোরোফর্ম ঢালিয়া আমার নিকট ফেলিয়া রাখিলাম, ইহা যাহাতে আমারও সামান্য নেশা হয়। কারণ আমিও ভব যদি একইভাবে পড়িয়া থাকি, তাহা হইলে আমার উপর সন্দেহ হইবে না। আমার যতটা নেশা হইয়াছিল বলিয়া আপনারা স্থির করিয়াছিলেন, বাস্তবিক ততটা নেশা আমার হইয়াছিল না। উহারা চুরি করিলে তোমার কি লাভ ছিল? আমাদিগের মধ্যে এই বন্দোবস্ত ছিল যে পর্যন্ত গোলমাল না মিটবে, ততদিন পর্যন্ত সমস্ত দ্রব্যই লুকায়িত থাকবে। গোলযোগ মিটিয়া গেলে আমরা সকলে মিলিয়া উহা বন্টন করিয়া লইব। আমি লইব অর্ধেক, 1/4 লইবেন খুড়া মহাশয়, অবশিষ্ট অপর কয়েকজনের মধ্যে বিভক্ত হইবে। যা হোক, কত রাত্রিরে এই কার্য তোমরা করিয়াছিলে? প্রাতকাল 4টা হইতে 5টার মধ্যে। গৃহের ঘড়ির অবস্থা সেরূপ হইয়াছিল কেন? তাহার কারণ ছিল, পাড়ায় 2-1 লোক 10:30টার সময় ভবর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। তাহাদিগের উপর সন্দেহ পড়িবে এবং আমাদের উপর একেবারে পড়িবে না বলিয়া
ঘড়ির কাঁটা ঘুরাইয়া সেই রূপে রাখিয়াছিলাম। সেই সময় পাড়ার কোনো লোক যে এখানে আসিয়াছিল এ কথা তোমরা কেহই এ পর্যন্ত বলো নাই। ভয়েতে কেউ বলে নাই কিংবা ভুলিয়া গিয়া থাকিবে। ভব সে স্থানে উপস্থিত ছিল। সে যখন কহিল রসিক যাহা বলেছে তাহা সত্য, এ কথা তাহাদের মনেই ছিল না। গৃহের পশ্চিম দিকের দরজায় অস্ত্রের চিহ্ন ছিল কেন? বাহিরের লোক অস্ত্র দ্বারা সেই দরজা খুলিয়া গৃহের ভিতর প্রবেশ করিয়াছে, ইহাই সাধারণকে দেখাইবার নিমিত্ত। এইরূপে অনুসন্ধান শেষ করিয়া আসামিগণকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হইল। সে স্থান হইতে মোকদ্দমা দায়রায় গেল। দায়রায় জুরির বিচারে রসিক, তারণ এবং অপর দুই ব্যক্তি রসময় ও প্রিয়নাথ সকলেই 7 বৎসরের নিমিত্তে কারাগারে প্রেরিত হইল। বৃদ্ধা তাহার সমস্ত দ্রব্য সামগ্রী লইয়া আপনার গৃহে প্রস্থান করিল। রসিক যেমন করিল তাহার ফলও তেমনি পাইল। শেষ হল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা যেমন তেমনি। গল্পটি সাধু ভাষায় রচিত হওয়ায় গল্প পাঠে আমাদের বেশ কিছু ত্রুটি থাকতে পারে। পাঠকদের কাছে বা শ্রোতা বন্ধুদের কাছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।